অনেক দিন আগের ঘটনা। একটা হিন্দু গ্রাম, সেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি। অনেক বছর আগে ইলেকট্রিসিটি ছিল না, ডাক্তারও তেমন ছিল না, কবিরাজ দিয়েই কাজ চলতো। তো সেই সময় কলেরায় এবং বাচ্চা নষ্ট হওয়ার মতো অনেক অসুখ বিসুখ হতো। তো সেই গ্রামে একজন প্রসিদ্ধ কবিরাজ ছিলেন, নাম ছিল নন্দদুলাল। তো সবাই নন্দবাবু বলেই ডাকতো। তো কবিরাজ মশাই ছিলেন নিঃসন্তান, তার বউ আর তিনি ছিলেন। তো সবাই তিনাকে খুব ভালোবাসতেন এবং ভরসা করতেন। তো যাই হোক, অনেকের বাচ্চা 4 মাস 6 মাসে পেটেই মারা যেত। তো এইগুলা কবিরাজ মশাই খুব ভালো ট্রিটমেন্ট করতে পারতেন, এবং কলেরায় রুগী অনেক মারা যেত, সেগুলোও ট্রিটমেন্ট করতেন, অনেক মন্ত্রতন্ত্র জানতেন। তো কবিরাজ মশাইয়ের এই কাজে একটা শঙ্খিনী ভূত আর কি খুব বিরক্ত হয়। হওয়ার পরে যাই হোক, সে প্রতিশোধ নেওয়ার ধান্দায় থাকে। তো কবিরাজ মশাই এভাবে মানুষের উপকার করে চলেছেন, বিনিময়ে যেটুকু পাই পারিশ্রমিক সেটুকু দিয়ে তাদের সংসার চলে, তার আর কোনো অর্থ সম্পদ ছিল না। তো এভাবে প্রতিদিন কবিরাজ মশাই সকালে চলে যায় বিভিন্ন মানুষের গ্রামে, যে মানুষের স্বাস্থ্য সব কিছু মানে চিকিৎসা করে বাড়ি ফিরে আসে সন্ধে হওয়ার আগে আগে। কোনো দিন সে সন্ধে করে নাই, কারণ তার স্ত্রী বাড়িতে, জঙ্গলের মধ্যে বাড়ি, তার স্ত্রী একা বাড়িতে থাকে। তো একদিন হঠাৎ করে কবিরাজ মশাই রাত্রে শুয়ে আছে, দেখে গভীর রাতে তার চালের ওপরে, গরিব মানুষ, খড়ের বাড়ি, চালের উপরে সাপের ফোঁস শব্দ, ভয়ঙ্কর গর্জন। সে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে এবং সে তার স্ত্রীর মুখের দিকে তাকায়, দেখে তার স্ত্রী খুব ভালোভাবেই ঘুমোচ্ছে, গভীর ঘুমে। সে বুঝতে পারে তার স্ত্রী শুনতে পায়নি। তখন সে কিছুটা আন্দাজ করে যে এটা কোনো সাধারণ সাপ নয়। সে একটা ঝাড়ু হাতে নিয়ে সেটাকে তাড়ানোর চেষ্টা করে এবং খুব জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকে, এবং সে মন্ত্রের অতিরিক্ত জোরে মন্ত্র পাঠের কারণে সেটা টিকতে পারে না, সাপটা উড়ে চলে যাওয়ার পরে কবিরাজ মশাই আবার যথারীতি তার চিকিৎসা করে বাড়ি আসে। এভাবে দিন যায়। তার 2 দিন পরে হঠাৎ দেখে সন্ধ্যের সময় একটা মানুষ, পরনে ধুতি বা সাদা শাড়ি এরকম হবে, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, মুখটা ঢেকে রেখেছে, এসে ডাক দেয় বাড়ি থেকে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই। তো কবিরাজ মশাই বলে, কে? তো সে ইটা বলে যে আমার নাম সন্তু। তো কবিরাজ মশাই বলে, সন্তু, তো তুমি কেন এসেছো আমার কাছে? তো বলে কবিরাজ মশাই, দিনকুলে আমার কেউ নেই, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। তো কবিরাজ মশাই বলে যে তুমি আমার কাছে দীক্ষা নিতে চাও? বলতে বলতে তিনি বাহিরে বের হয়ে আসেন। বের হয়ে এসে বলে, তুমি আমার কাছে কি দীক্ষা নিতে চাও? বলে, আমি কবিরাজ হতে চাই কবিরাজ মশাই, আমি কিছু করে খেতে চাই, কারণ আমার কিচ্ছু নেই খাবার, আজ 3 দিন আমি না খেয়ে আছি, আমার বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, একটা ছোট্ট দোচালা কুড়ে ঘর আছে অনেক দূরে, যেখানে মরা পোড়ানো হয় সেই জায়গাটা। তো যাই হোক, কবিরাজ মশাই শ্মশান ঘাট আর কি। তো কবিরাজ মশাই তাকে দয়ার শরীর, তাকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আমার সঙ্গে প্রতিদিন যেও, আমি কী কী করি, কী মন্ত্র পড়ি, তুমি শিখে নিও। তাই বলে কবিরাজ মশাই তাকে অনুমতি দেয়, সে চলে যায়। তো গিন্নি ভেতর থেকে বিষয়টা লক্ষ্য করে, কবিরাজ গিন্নি। সে কবিরাজকে বলে, তুমি কাজটা কিন্তু ঠিক করলেন না, ওটা ওই মানুষটাকে আমার ঠিক মনে হলো না, সে ঠিক মানুষ না, ও তুমি ওর ইতে পড়ো না, ফাঁদে পা দিও না। কবিরাজ মশাই হাসলেন, বললেন, গিন্নি, আমি যে কবিরাজ, তুমি কি ভুলে গেছো? কোনো চিন্তা করো না, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক, আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, তার দুবেলা খাবার জোটে, সমস্যা কি? আমার তো নিঃসন্তান, আমার তো কোনো ছেলে মেয়ে নেই। তো গিন্নি কিছু বলে না। যাই হোক, পরদিন সকালবেলায় সেই মূর্তিটা আবার আসে, মানুষটা এসে কবিরাজ মশাইকে বলে, কই কবিরাজ মশাই, আসুন আমরা যাই। কবিরাজ মশাই গিন্নিকে বলে, ঠিক আছে গিন্নি, তাহলে আমি গেলাম, তুমি থেকো। গিন্নি বলে, ঠিক আছে, তুমি যাচ্ছ তো একটু শুনে যাও। কবিরাজ মশাই বিরক্ত হয়, বলে, তুমি জানো না পেছন থেকে ডাকতে হয় না, অমঙ্গল হয়? গিন্নি বলে, না, তারপরে তুমি একটু ভেতরে শুনে যাও। তারপর গিন্নি ভেতরে কবিরাজ মশাইয়ের বাহুতে একটা তাবিজ বেঁধে দেয়। কবিরাজ মশাই হাসে, বলে, তোমার কবিরাজ স্বামীর ওপরে ভরসা নেই? গিন্নি বলে, না, এই তাবিজটা তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তারপরে কবিরাজ মশাই রওনা দেয়। তো সেই সেতু তার সাথে সাথে চলে যায়, যে তারা সারাদিন মানুষের ট্রিটমেন্ট করে, সব কিছু করার পরে কখন যে সন্ধ্যা হয় কবিরাজ মশাইয়ের কোনো টেরই পায় না।
এরকম ভুল ভুল কবিরাজ মশাইয়ের 40 বছরের জীবনে কখনো হয়নি। সে সন্ধ্যের আগে প্রতিদিনই বাড়ি ফিরেছে, কিন্তু আজকে সন্ধে হয়ে যায় সেই গ্রামে, অনেক দূরের পথ। কবিরাজ মশাই তাড়াহুড়া করে সেখান থেকে বিদায় নিয়ে খুব দ্রুত পথ চলতে থাকেন, সাথে সেতু চলে। চলতে চলতে একসময় সন্ধে ঘনিয়ে চারিদিক অন্ধকার করে মেঘ ঝড় ওঠে। এই মুহূর্তে একটা বাঁশঝাড়ের কাছাকাছি এসে সেতু কবিরাজ মশাই ইচ্ছা করে একটা ধাক্কা দেয়। ওখানে একটা কাটা বাঁশের খোঁচা ছিল, ওখানে কবিরাজ মশাইয়ের বাহুতে লেগে কিছুটা কেটে যায়। কিন্তু ওখানে যে কিছুটা কেটে যায় এটা কবিরাজ মশাই গুরুত্ব না দিয়ে দ্রুত সে বাড়ির দিকে হাঁটা শুরু করে এবং গহীন বাঁশঝাড়ের মধ্যে ঢুকে যায়। ওটার মধ্যে দিয়েই তাদের বাড়ি যাওয়ার রাস্তা। কখনো কবিরাজ মশাইয়ের ভয় মনে জাগেনি, কিন্তু আজকে কেমন যেন গা ছমছম করছে। কবিরাজ মশাই যখন বাঁশঝাড়ের মধ্যে ঢুকে যায়, তখন একটা বড় তাল গাছ, অনেক ঝমঝম করে বৃষ্টি শুরু হয় এবং তিনি তাল গাছের নিচে আশ্রয় নেয় এবং সেতুকে বলে, সেতু আসো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আর বৃষ্টিটা ছুটলে তারপর বাড়ির দিকে যাব, কারণ এখনও বাড়িতে যাওয়ার পথ অনেক দূর। তখন কবিরাজ মশাইয়ের হাতে হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। হ্যারিকেনটা সন্ধে হওয়ার আগে জ্বালিয়ে নিয়েছিল। তো যাই হোক, এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো হ্যারিকেনটা জ্বলছে। এই সময় দেখে হঠাৎ করে সেতু একদম তাল গাছের মগডালে উঠে ভয়ানকভাবে চিৎকার করে, কবিরাজ মশাই বলে এমন জোরে চিৎকার করে যে কবিরাজ মশাই চমকে উঠে প্রমাদ গণে। তারপর তাল গাছের দিকে তাকিয়ে দেখে সেতুর পুরা শরীর একদম অজগর সাপের মতো ল্যাজ নিচে তাল গাছের নিচে ঝুলছে, আর মাথাটা তাল গাছের উপরে। বড় বড় আগুনের গোলার মতো দুটো চোখ বের করে কবিরাজ মশাইকে বলে, এতদিন ধরে তোমাকে বাগে পাওয়ার চেষ্টা করেছি কবিরাজ মশাই, তোমার জন্য মানুষের ছোট ছোট মরা বাচ্চাগুলো আমি খেতে পারিনি। মানুষ কলেরায় মানুষকে মরতে দাওনি, তুমি ভালো করে দিয়েছো সবকে। ছোট ছোট 4 মাসের 6 মাসের বাচ্চাগুলো মায়ের পেট থেকে পড়ে যেত, সেগুলো আমি কত মজা করে খেয়েছি, তোমার জন্য খেতে পারি না, আজ তোমাকেই খেয়ে ফেলবো বলে সেতু নিচে নেমে আসে এবং কবিরাজ মশাইকে বিভিন্ন দিক থেকে মানে ছোবল মারার চেষ্টা করে। কবিরাজ মশাই খুব জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকে, সেতু তার চারিদিকে ঘুরতে থাকে। একসময় সেতুর ভয়ানক চিৎকারে কবিরাজ মশাইয়ের মন্ত্র তালগোল পাকিয়ে যায়, সেই চিৎকারে সে মন্ত্র আর মনে আনতে পারে না। আর এই মুহূর্তে সেতু কবিরাজ মশাইকে শঙ্খিনী রূপে ধারণ করে সে কবিরাজ মশাইয়ের 2 পা সহ পুরা শরীরকে পেঁচিয়ে ধরে নেয় এবং মাথাটা কবিরাজ মশাইয়ের মাথার উপর নিয়ে বিশাল বড় হা করে কবিরাজ মশাইকে গিলে ফেলার জন্য। আর ঠিক সেই মুহূর্তে আকাশ পাতাল একেবারে ঝড়ে ঝঞ্ঝাবেগে ঝড়ের মতো ছুটে আসে একটা ছায়ামূর্তি, এসে শঙ্খিনীর গলা চেপে ধরে বলে, কবিরাজ মশাই। গলা চেপে ধরার সাথে সাথে কবিরাজ মশাইয়ের শঙ্খিনীর বন্ধন আলগা হয়ে যায় এবং কবিরাজ মশাই সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে সেই ছায়ামূর্তিটি বলে, কবিরাজ মশাই আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কবিরাজ মশাই বলে, কে তুমি, আমাকে বাঁচালে? ছায়ামূর্তিটি বলে, কবিরাজ মশাই আপনি আমাকে চিনবেন না, আমি মায়া, আপনি এখান থেকে খুব দ্রুত চলে যান, আমি একে দেখছি। কবিরাজ মশাই খুব দ্রুত বাস ঝাড়ের মধ্যে দিয়ে ছুটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে কাটার সাথে লেগে তার সমস্ত শরীর ছিঁড়ে যায়, কিন্তু তিনি উন্মাদের মতো ছুটতে থাকে নিজের বাড়ির পানে জীবন রক্ষার জন্যে। এদিকে কিছুক্ষণ যাওয়ার পর নিজেকে নিরাপদ মনে হলে সে পিছন ফিরে তাকায়, তো দেখে বাঁশঝাড়ের মধ্যে সেই ভয়ানক শঙ্খিনী আর সেই ছায়ামূর্তির ভয়ানক ভয়ানক রকম চলছে, তাণ্ডব চলছে। এক সময় সেই অজগরটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, রক্তে সমস্ত কিছু ভেসে যায়। কবিরাজ মশাই নিশ্চিন্ত মনে বাড়িতে চলে যান এবং তার স্ত্রীকে কিছু বলেন না, বলেন তুমি তাড়াতাড়ি আমাকে গরম পানি এনে দাও এবং আমার যা যা ওষুধ লাগবে সব কিছু নিয়ে এসো এবং তার কাটা জায়গাগুলো নিয়ে মলম সব কিছু তার স্ত্রীকে দিয়ে দিতে বলে। যাই হোক, তার স্ত্রী তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। এদিকে এই কবিরাজ মশাইয়ের সাথে এই ঘটনাটা ঘটার পরে তার স্ত্রী তাকে বলে, তোমার বাজুতে যে তাবিজটা আমি বেঁধে দিয়েছিলাম সেটা কোথায়? সেটা দেখতে যায় তার স্ত্রী, সেখানে দেখে ভয়াবহ একরকম ক্ষত এবং তাবিজটা সেখানে নেই। কবিরাজ মশাইয়ের মনে পড়ে সে আসতে যে যে বাঁশঝাড়ের সাথে কাটা বাঁশের সাথে আমাকে যে ইচ্ছে করে শঙ্খিনী ধাক্কা মেরেছিল, ওইখানে যে আমার বাজুতে আঘাত লেগেছে, ওখানে নিশ্চয় আমার তাবিজটা ছিঁড়ে পড়ে রয়েছে। সত্যি কবিরাজ মশাই তারপর যখন সে নিশ্চিত হয়েছিল যে শঙ্খিনীকে ছায়ামূর্তি মায়া মেরে ফেলেছে, তারপর
এক সপ্তাহ সে মানুষের চিকিৎসা করতে যায় না। পরে সুস্থ হওয়ার পরে সে যখন মানুষের চিকিৎসা করার জন্য আবার বের হয়, সে সেই জায়গাতে যেয়ে দেখে তার তাবিজটা বাঁশের খুঁচির সঙ্গে লেগে রয়েছে এবং সাথে তার গায়ের রক্ত। কবিরাজ মশাই কেঁদে ফেলে, তারপর মায়াকে অনেক ধন্যবাদ দেয়।